চিঠিটা হাত থেকে পড়ে যাওয়ার সাথে সাথেই আমি দাঁড়িয়ে পড়লাম, আর আমার সাথে তানহাও দাঁড়িয়ে পড়ে। তারপর অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে নিলয়? এদিকে নিতুরাও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন নিতুও ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাইয়া? চিঠিতে রাত্রে কি লিখেছে? কিন্তু আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। ভাবছি রাত্রি এমনটা কি করে করতে পারে। নিতুর বর নিজ থেকে চিঠিটা করিয়ে নিয়েছে এতক্ষণে। আমি তানহা বা নিতুর প্রশ্নের জবাব না দিয়ে উল্টে নিতুকে জিজ্ঞাসা করলাম, রাত্রি তোদেরকে কখন এই খামটা দিয়েছে? নিতু অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এই তো কিছুক্ষণ আগে আমাদেরকে দিয়ে বললো তোকে দিয়ে দিতে। কিন্তু কি হয়েছে ভাইয়া? কিছু না, এক্ষুনি তোদের বাড়ি চল। কথাটা বলেই আমি দরজার দিকে পা বাড়ালাম। তখন তানহা পিছন থেকে বলে উঠল, আরে কি হয়েছে বলবে তো? সাথে নিতুও তখন বলে উঠল, কিন্তু ভাইয়া। আমি একটু দাঁড়িয়ে পড়লাম। তখনই নিতুর বর চিঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলল, জলদি চলো। রাত্রিকে তো একবারও দেখে এমন কিছুই মনে হয়নি, ওকে তো সবসময় নর্মাল মনে হয়েছে, তাহলে রাত্রি কি করে? আমি পিছন ফিরে বললাম, দেখো এখন এত কিছু ডিসকাস করার সময় নাই। বাড়িতে কাউকে ফোন করে ব্যাপারটা জানাও, না হলে হয়তো দেরি হয়ে যাবে। এরপর তানহা আর নিতু ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পেরে আর কিছু বলেনি, সোজা গাড়িতে উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যেই আমরা রাত্রিদের বাড়িতে পৌঁছে গেলাম। তড়িঘড়ি করে বাড়িতে ঢুকে দেখলাম বাড়িতে পুরো হইচই পড়ে গেছে। রাত্রিকে ধরে সবাই নিচে নামাচ্ছে। ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম কেমন ফ্যাক্সে হয়ে আছে। তারপর দেরি না করে রাত্রিকে অ্যাম্বুলেন্সে ওঠানো হলো। আসার সময় আমরা ফোন করে দিয়েছিলাম, এই জন্য খুব তাড়াতাড়ি রাত্রিকে হাসপাতালে নিয়ে আসা হলো। রাত্রি এখন ওটিতে আছে। সে আসলে একসাথে অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে নিয়েছিল। বাইরের সবাই দাঁড়িয়ে আছে। রাত্রির বাড়ির সবাই খুব ভেঙে পড়েছে। রাত্রির মায়ের কান্না তো এখনো থামছে না, আর এটাই স্বাভাবিক, কারণ ওদের এত বড় একটা পরিবারে রাত্রি ছিল একমাত্র মেয়ে। আমি একপাশে দাঁড়িয়ে রইলাম। বারবার রাত্রি চিঠিতে বলে যাওয়া কথাগুলো মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি কি রাত্রির জন্য খুব বেশি কঠোর হয়ে গেলাম? খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি ওকে? না না, আমি যেটা করেছি সেটা একদম ঠিক করেছি। আমার জায়গায় অন্য যে কেউ থাকলে ঠিক এমনটাই করতো। রাত্রি এমনি একটা কাজ করে ফেলেছে যার জন্য সহজে ওকে ক্ষমা করা যায় না। যদিও ধরে নিই ক্ষমা করা যেত, তখন তো তানহা চলে আসছে। তানহা তো আমাকে সবসময় মন থেকে ভালোবেসে গেছে, বিনিময়ে আমার থেকে এতদিন শুধু কষ্টই পেয়ে গেছে। ওকে তো আমি ঠকাতে পারি না। তাছাড়া সবচেয়ে বড় কথা, আমি তানহাকে ভালোবাসি। এরপর তার কোনো কথাই থাকতে পারে না। তারপরও আজকে রাত্রির জন্য কেমন খারাপ লাগছে। ও কি একবারও ওর অন্যায়ের ক্ষমা পাওয়ার যোগ্য ছিল না? না না, রাত্রি যেটা করেছে সেটাকে অন্যায় বলা যায় না, সেটা ধোঁকা, আর ধোঁকার কোনো ক্ষমা হয় না। তারপরও এইসব কিছু চলছিল আমার মনে। হঠাৎ করে তানহার দিকে আমার চোখ গেল। ওর চোখে জল। খেয়াল করে দেখলাম তানহার ডান হাতে রাত্রির চিঠিটা। তার মানে কি তানহা রাত্রির চিঠিটা পড়েই কোথাও তানহার মনে রাত্রির জন্য কোনো সহানুভূতি জন্ম নেয়নি তো? তখনই হঠাৎ আওয়াজ করে ওটি রুমের দরজাটা খুলে গেল, আর ভিতর থেকে ডাক্তার বিষণ্ণ একটা মুখ নিয়ে বেরিয়ে এলেন। সবাই যে আগ্রহ নিয়ে ওনার দিকে তাকিয়েছিল, ওনার মুখ থেকে সবাই চুপসে গেল। মুহূর্তেই সবার মুখে ভয়ের চাপ ফুটে উঠল। সাথে সাথেই ডাক্তারের মুখ দেখে রাত্রির বাবা ভয় ভয়ে জিজ্ঞাসা করল, আমার মেয়ে কেমন আছে ডাক্তার সাহেব? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? প্লিজ কোনো খারাপ খবর দেবেন না। কিন্তু ডাক্তার এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। তখন নিতুর বর এগিয়ে গিয়ে বলল, দেখুন, আপনি এভাবে চুপ করে থাকবেন না, আমরা অপেক্ষা করে আছি। কোনো ব্যাপার না, খারাপ খবর হলেও আমরা ঠিক সামলে নেব, কিন্তু আপনি এভাবে চুপ করে থাকবেন না, আমরা আরও বেশি কষ্ট পাচ্ছি। প্লিজ এভাবে চুপ করে থেকে আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, আর কষ্টটা বাড়াবেন না, আপনি বলুন। এদিকে আমি সবার থেকে একটু দূরে দাঁড়িয়েছিলাম, ওখানে যাইনি। তানহাও সবার থেকে দূরেই দাঁড়িয়ে আছে, তবে মনোযোগ সহকারে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আছে। এবার ডাক্তার সাহেব সবার দিকে একবার চোখ ঘুরালেন, তারপর একটু মুচকি হেসে বললেন, আপনারা চিন্তা করবেন না, শি ইজ নাও ওকে।
সব বিপদ কেটে গেছে। যদি সময় মতো নিয়ে আসে না হতো তাহলে ফল বিপরীত হতে পারতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। তখন উনি নিতুর দিকে তাকিয়েই বললেন, এ কি বলছো নিতু? তুমি একজন ডাক্তার হয়ে এমন কথা বলছো? আরে আমাদের হাতে কিছু থাকে না, সব ওপরওয়ালার ইচ্ছে। আমরা তো শুধু চেষ্টাই করি। কথাটা বলেই উনি একটি মুচকে হাসি দিলেন। তখন নিতু নিচের দিকে তাকিয়েই বলল, সরি স্যার। আমি কি আমার মেয়ের সাথে দেখা করতে পারি ডাক্তারবাবু? হ্যাঁ নিশ্চয়ই পারেন, কিন্তু এখন না। আমরা রাত থেকে ওটি থেকে শিফট করে অন্য রুমে দেবো, তখন দেখা করবেন। কথাটা বলেই উনি চলে যাচ্ছিলেন, কিন্তু আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন আর বললেন, দেখুন মিস্টার নিলয়, মানুষ তার ভুল বুঝতে পারলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। কথাটা বলে উনি চলে গেলেন আর আমি আমার মতো দাঁড়িয়ে রইলাম। তখন খেয়াল করলাম তানা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও চোখের দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পর রাত্রির সাথে একে একে সবাই দেখা করে ফেলেছে। আমি এখনো যাইনি। অ্যাকচুয়ালি যেতেও মন চাইছে না, কিন্তু কেন সেটার উত্তর আমার মনে খুঁজে পাচ্ছি না। বাইরে নিজের মতো দাঁড়িয়ে আছি, একটা অদ্ভুত অস্বস্তিতে ভুগছি। বাড়ি যেতে পারছি না, কারণ মাকে সাথে নিয়ে যেতে হবে। তখন দেখলাম এবার তানহা যাচ্ছে ভিতরে রাত্রির সাথে দেখা করার জন্য। আমি চাইছিলাম তানা যেন না যায়, কি আর করা যায়, এটাও সম্পূর্ণ নিজের ব্যাপার। আমি দেওয়ালটাতে হালকা হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। সেই সময় নিতু আমার কাছে এসে দাঁড়ালো। আমি সোজা হয়ে বললাম, কিছু বলবি? নিতু আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, সবাই তো রাত্রির সাথে দেখা করতে যাচ্ছে, তুই দেখা করবি না? আমি নিতুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই মুহূর্তে ওকে কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। না করাটা ঠিক দেখায় না। সবাই আমার দিকেই তাকিয়ে আছে, কি বলবো? এর জন্য আরো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, দেখা করবো তো। তানা তো তখন রাত্রির সাথে দেখা করতে গেছে, তারা আসুক তারপর যাচ্ছি। অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু তানা ভিতর থেকে এখনো আসছে না। ওর আবার কি হলো? রাত্রির সাথে তখন কি করছে তানা? না চাইলেও কিঞ্চিৎ চিন্তা ভর করছে মনের ভিতর। তাকিয়ে রইলাম দরজার দিকে, তানহার বাইরে আসার অপেক্ষায়। তখন হঠাৎ তানা ভিতর থেকে বেরিয়ে সোজা আমার কাছে এসে বলল, নিলয় রাত্রি তোমার সাথে কথা বলতে চাইছে। আমি আর কিছু না বলে সোজা কেবিনের দরজার দিকে হাঁটতে লাগলাম। তানহা আমার পিছু পিছু ঢুকলো। হয়তো তানহা শুনতে চাইছে রাত্রি আমাকে কি বলে। ভালো হলো, তানহা আমার সাথে থাকলে একটা প্লাস পয়েন্ট আছে। আমরা ভিতরে ঢুকতেই তানহা আস্তে আস্তে দরজাটা লাগিয়ে দিল। আমি অবাক হয়ে তানহার দিকে তাকালাম, কিন্তু তানহা আমাকে গ্রাহ্যই করল না। হেঁটে রাত্রি বেডের কাছে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল। অদ্ভুত তো। তারপর আমিও রাত্রির কাছে গিয়ে দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? রাত্রি আমার দিকে না তাকিয়ে বেডে বসে নিচের দিকে তাকিয়ে জবাব দিল, ভালো। রাত্রির এমন আচরণে কিছুটা অপমান বোধ করলাম। তা না ওর মতো বসে আছে। আমি কিছুটা রাগী গলায় জিজ্ঞাসা করলাম, আপনি এমন একটা কাজ কেন করলেন? যদি মরার ইচ্ছে ছিল নিজেই মরে যেতেন, এর মাঝে আমাকে টানার কি দরকার ছিল? রাত্রি কোনো জবাব না দিয়ে একভাবে বসে আছে। রাগ হচ্ছে খুব। তারপরেও নিজেকে শান্ত রেখে বললাম, যাই হোক, আপনি নাকি কি বলবেন আমাকে? বলে ফেলুন যা বলার। এখন গিয়ে উনি মাথাটা তুললেন। আমি ওর মুখের দিকে তাকাতেই দেখলাম ওর চোখে জল। রাত্রি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, আই এম সরি, সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দাও প্লিজ। এটা কি বলতে চাইছিলেন? এসব তো আগে শেষ হয়ে গেছিল। ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমি এটুকু বলতেই রাত্রি খুশি হয়ে বলল, সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর আমি আমার পরের কথাটা বললাম, হ্যালো, আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে আমি আপনাকে আমার জীবনে রাখবো। আমার উপর শুধু তানহার অধিকার আছে, শুধুই তানহার। কথাটা শুনে রাত্রি হেসেই বলল, সেটা আমি জানি। তারপর আবার নিচের দিকে তাকিয়ে রইল। তখন তানা হঠাৎ করে বলে উঠল, নিলয় ডিভোর্স পেপারটা কোথায়? এতক্ষণ তানা
ভাবলেশীনভাবে বসেছিল। আর এখন হঠাৎ করে, যাই হোক, আমি হাসি মুখে উত্তর দিলাম, এই তো আমার সাথে আছে, আমার পকেটের ভিতর। তখন তাহানা আমার কাছে এসে বলল, আমার কাছে দাও তো একটু। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কেন, তুমি এটা নিয়ে কী করবে? তানা তখন কিছুটা বিরক্ত হয়ে বলল, যেটা বলছি সেটা করো না। এই নাও। পকেট থেকে পেপারটা বের করে তানার হাতে দিলাম। তানা ওটাতে একবার চোখ বোলালো। তারপর তানা আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, জানো নিলয়, নিজের ভালোবাসার মানুষকে না পাওয়া যে কত কষ্টের সেটা আমি খুব ভালো করেই জানি। কারণ অনেক কষ্ট পেয়েছি আমি আমার জীবনে, তাই আমি চাই না আর কেউ আমার মতো কষ্ট পাক। বলে একটানে ডিভোর্স পেপারটা ছিঁড়ে দিল। আমি অবাক হয়ে চেঁচিয়ে বলে উঠলাম, তানা, এটা কি করলে? কিন্তু তানা কোনো উত্তর না দিয়ে বলল, নিলয় রাত্রি তোমাকে সত্যি অনেক ভালোবাসে। আর হ্যাঁ, ও হয়তো একটা ভুল করেছে, কিন্তু এখন তো ওর ভুলটা বুঝতে পেরেছে। তোমার ওকে ক্ষমা করে দিয়ে একটা সুযোগ দেওয়া উচিত। দেখো, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? তানা, এসব কি বলছো তুমি? হ্যাঁ নিলয়, ভুলে যেও না তুমিও ভুল করেছিলে। আর আমি কিন্তু তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে রাত্রিবেলা অবিচার হবে কেন? কিন্তু কোনো কিন্তু না। রাত্রির সাথে তোমার কোনো ডিভোর্স হবে না। তুমি রাত্রিকে মেনে নেবে, ব্যাস। কিন্তু কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, আর তুমি তুমি আমাকে ভালোবাসো না। হ্যাঁ বাসি তো, অনেক বেশি ভালোবাসি। তাহলে তাহলে তুমি এমনটা কি করে করতে পারো? তোমার কি একটু কষ্ট হচ্ছে না? আর তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে, তুমি কিন্তু আমাকে বিয়ে করবে। আর এটাও বলেছিলে যে যাই হোক না কেন তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তাহলে এখন কেন তুমি এরকম করছো? তখন তানা কিছু একটা বলতে চাইছিল, কিন্তু আমি তানাকে বলতে না দিয়ে ওর হাত ধরে বললাম, তানা প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কিন্তু... কথা শেষ করাটাকেই তানা আমাকে থামিয়ে দিল। কি ভাবছেন তানা আমার মুখে হাত দিয়ে থামিয়েছে? না রে ভাই, ঠাস করে একটা গালে থাপ্পড় মেরেছে। এরপর আগে কটমট করে বলল, আমার পুরো কথা না শুনে নিজের মতো বলে যাচ্ছ। তোমাকে কি আমি একবারও বলেছি যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আর তোমাকে কখন বললাম যে আমি তোমাকে বিয়ে করব না? আমি তানহার কথা শুনে টাচকে খেয়ে গেলাম আর ওর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। ভেবাচেকা খাওয়া অবস্থায় ওকে জিজ্ঞাসা করলাম, তাহলে? তখন তানা থাপ্পড় দেওয়া কালটাতে একটা কিস করে বলল, কিছু না। বলেই হাসা শুরু করলো। তাকিয়ে দেখলাম রাত্রি বসে মুচকে মুচকে হাসছে। এরপর কেটে গেছে দীর্ঘ বছর। এখন আমি এক ছেলে এবং এক মেয়ের বাবা। বড় মেয়ে আয়শা, মানে রাত্রির মেয়ে, আর ছোট হচ্ছে ছেলে রোহান, মানে তানহার ছেলে। দুজনেই এখন স্কুলে পড়ে। আমি রাত্রি আর তানহা ওদের এত বেশি ভালোবাসি যে ওরা ভালোবাসার অভাববোধ বলে যে কিছু একটা আছে পৃথিবীতে সেটা ওরা বোঝে না। জানি না ওরা বড় হয়ে কি হবে, তবে আমরা ওদের এমনভাবে মানুষ করবো বলে প্রতিজ্ঞা করেছি যেন ওদের কেউ প্রতারিত করতে না পারে, যেন ওরা মানুষ চিনতে পারে। আর হ্যাঁ, ওদের দেখে কেউ যেন আঙুল তুলে কথা বলার সাহস না করে।